প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা অলরেডি জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে। জগন্নাথ গুচ্ছ সিস্টেম পরীক্ষা থেকে বের হয়ে আলাদা স্বতন্ত্র ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। আচ্ছা, আসলে আমরা জানি যে আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো ওরা এবার গুচ্ছ সিস্টেম থেকে বের হয়ে নিজেরা স্বতন্ত্র ইয়েতে পরীক্ষা নিচ্ছে আর কি, তোমরা জানো। তো কালকেই ওদের সার্কুলারটা প্রকাশিত হয়ে গিয়েছে। তো সার্কুলারে আমরা দেখতে পাবো আসলে কারা পরীক্ষা দিতে পারবে বা কারা পরীক্ষা দিতে পারবে না, এটা নিয়ে আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করবো। আসলে কি অনেকে সার্কুলার না বোঝার কারণে হচ্ছে যে বুঝতে পারে না যে কে কোন কীভাবে পরীক্ষা দিবে। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তোমাদের সাথে আপু আছে, আপু কিছু পার্ট তোমাদের সাথে বুঝাই দিবে, এরপরে আমি তোমাদের মধ্যে আবার কথা বলবো এগুলো নিয়ে। তো তুমি শুরু করো। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5টি ইউনিটে পরীক্ষা নেবে। ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি এবং ইউনিট ই। ইউনিট এতে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ। এখানে শুধু বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের মোট জিপিএ লাগবে 8.0। তার মানে হচ্ছে, এবং একই সাথে কোনো পরীক্ষায় এসএসসি এইচএসসি কোনো পরীক্ষায় 3.5-এর নিচে পাওয়া জিপিএ স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইউনিট বি, কলা ও আইন অনুষদ। এখানে সকল শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। তার মানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা সকল স্টুডেন্টরাই এখানে পরীক্ষা দিতে পারবে। এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের মোট জিপিএ লাগবে 7.0 এবং প্রত্যেক পরীক্ষায় তোমাদের 3.0 করে জিপিএ লাগবে। এছাড়াও তোমরা আছে ইউনিট সি, এখানে হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। এখানেও সেমভাবে সকল শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এটার জন্য পরীক্ষা দেওয়ার জন্য তোমার লাগবে 7.5 জিপিএ রাখতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় 3.0 করে জিপিএ থাকতে হবে তোমাকে। এরপর আছে ইউনিট ডি, এটা একটু স্পেশাল অনুষদ। এখানে আছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে সকল শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তোমার মোট জিপিএ লাগবে 7.0 এবং প্রত্যেক পরীক্ষায় এসএসসি এইচএসসিতে 3.0 এর কম জিপিএ থাকা যাবে না। এরপর লাস্টে আছে চারুকলা অনুষদ। তার মধ্যে সকল শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে এবং তোমার মোট জিপিএ লাগবে 6.5 এবং কোনো পরীক্ষায় 3.0 থেকে কম হওয়া যাবে না জিপিএ। এরপর যদি আমরা দেখতে যাই একটু নিচে, ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থীদের জন্য তোমার গাইডলাইন দেওয়া আছে এখানে। এবারের আবেদন প্রক্রিয়াটা একটু আলাদা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এখানে 2টা ধাপে ধাপে আবেদনটা হবে, যেটা হচ্ছে প্রাথমিক আবেদন আর একটা হচ্ছে চূড়ান্ত আবেদন। তার মানে তোমাকে আগে প্রাথমিক আবেদন করতে হবে 100 টাকা দিয়ে, যার মধ্যে থেকে সকল শিক্ষার্থীদের মধ্যে থেকে 40,000 শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন অনেকে চিন্তা থাকতে পারে যে আসলে 40,000তম শিক্ষার্থী তো অনেকেই হতে পারে, কারণ অনেকেরই মার্কস সেম। বিষয়টা এরকম না, যদি অনেকের মার্কস সেম হয় তাহলে সবাইকেই পরীক্ষা দিতে বসতে দেওয়া হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি, প্রাথমিক আবেদনের জন্য তোমার আসলে 100 টাকা দিয়ে আবেদন করতে হবে। এরপর ওরা তোমাকে একটা নির্দিষ্ট ডেটের মধ্যে জানাই দিবে যে আসলে কারা কারা কোন 40,000 শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মানে মেইন পরীক্ষায় লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় বসতে পারবে। আসলে সেই এমসিকিউ পরীক্ষার জন্য পরীক্ষার আগে তোমাকে আবার আরেকটা ডেট দেওয়া হবে চূড়ান্ত আবেদন করার জন্য। চলো আমরা চলে যাচ্ছি এই যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা আবার 700 টাকা দিয়ে এবং সার্ভিস ফি জমা দিয়ে 17 ডিসেম্বরের মধ্যে আবার হচ্ছে তারা আবেদন করবে চূড়ান্ত আবেদন, এবং তাদেরকে নিয়েই পরের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে তোমরা কিভাবে লগ ইন করবে, কিভাবে হচ্ছে রেজিস্ট্রেশন করবে, সবকিছু দেওয়া আছে, সকল ধরনের তথ্য দেওয়া আছে। এই আবেদন করার সময়সূচি ও আবেদন ফি আমরা দেখতে পাচ্ছি ইউনিট এ এর জন্য এবং বি এর জন্য, সি এর জন্য, ডি এর জন্য এবং ই এর জন্য প্রাথমিক আবেদনের তারিখ হচ্ছে 1 তারিখ বেলা 12টা থেকে 15 তারিখ পর্যন্ত। তার মানে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সকল আবেদন করতে হবে, প্রাথমিক আবেদন কিন্তু, এবং এই জন্য লাগবে 100 টাকা। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত আবেদন, সেটার জন্য সকল ইউনিটের জন্য বাধা ধরার সময় হচ্ছে 17 তারিখ থেকে 30 তারিখ। 700 টাকা প্রদানের মাধ্যমে চূড়ান্ত আবেদন কনফার্ম করা যাবে। এরপর চলে আসি আমরা পরীক্ষা পদ্ধতিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরে এবং এর মধ্যে এসএসসি থেকে 12 নম্বর এবং 16 নম্বর হবে এইচএসসি থেকে। বহু নির্বাচনীতে 24 নম্বর এবং লিখিত পরীক্ষায় 48 নম্বর। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এসএসসি এইচএসসি জিপিএ এর উপরই শুধুমাত্র 28 মার্ক আছে। এরপর বাকিটুকু তোমরা লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে অর্জন করবে। আচ্ছা, এখানে একটা স্পেশাল নিয়ম আছে, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম 20 মার্ক করে পেতে হবে।
এখন আসি কোন ইউনিটে কোন কোন বিষয়ে পরীক্ষাগুলো হবে। ইউনিট এ তে আমরা দেখতে পাচ্ছি মানে বিজ্ঞান ও সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান এই 4টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ইউনিট বি কলা ও আইন অনুষদে আমরা দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। তার মানে সকল শাখার শিক্ষার্থী মানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা সকলেই এই 3টা বিষয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ইউনিট বিতে বসবে। এবং ইউনিট সিতে আমরা দেখতে পাচ্ছি বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে বাণিজ্য শাখার যে শিক্ষার্থীরা তারা পড়াশোনা করবে হচ্ছে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি ও প্রয়োগ নিয়ে। এবং অন্যান্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিবে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান। গাণিতিক বুদ্ধিমত্তাটা একটা নতুন টপিক এবার ভর্তি পরীক্ষায়। এরপর দেখতে পাচ্ছি আমরা ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে পড়তে হবে তোমাকে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান। সকল শাখার শিক্ষার্থীদের সেম প্রিপারেশন নিতে হবে। এবং ইউনিট ডি চারুকলা অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং স্পেশাল একটা সাবজেক্ট ড্রয়িং এই বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে সবাইকে। এখানে পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার তারিখগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইউনিট এ মানে বিজ্ঞান এবং ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 তারিখ শনিবার দিন। এবং ইউনিট বি এর পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 তারিখ। এবং ইউনিট সি এর পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 তারিখ। এবং ইউনিট ডি এর পরীক্ষা অনুষ্ঠিত হবে 14 তারিখ। এবং ইউনিট ই এর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে 31 তারিখ। তার মানে কি খুব বেশি কিন্তু সময় নেই তোমাদের কাছে, খুব কম সময়ের মধ্যে সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল আসন সংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে সময় মতো করে। এবং ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার দিনের জন্য তোমাকে কিছু করণীয় দিয়ে দিয়েছে তারা, যেমন অ্যাডমিট কার্ড নিতে হবে, রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, ইনভিজিলেটরের সাইন নিতে হবে। আচ্ছা, এইখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদে পড়বো, তো এখানে কি কি সাবজেক্ট আছে আমার জন্য, আসলে আমি কোন কোন সাবজেক্টে আসলে আমার ইন্টারেস্টটা খুঁজে পাচ্ছি আসলে দেখে আসি চলো। প্রথমেই আছে রসায়ন বিভাগ, মোট 80টা আসন আছে এখানে। এবং তারপর আছে গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান এবং অবশ্যই সিএসসি মতো সাবজেক্ট আছে 60টি আসন নিয়ে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, প্রাণীবিদ্যা, অণুজীব বিজ্ঞান, ফার্মেসি, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। যাদের মেডিকেল প্রিপারেশন ইঞ্জিনিয়ারিংয়ের বাদে তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সুযোগ আসলে এই জায়গাটায়, যে অনেকগুলো সিট এবং তারা চাইলেই ভালো মতো প্রিপারেশন নিয়ে মেডিকেলের প্রিপারেশনের মাধ্যমে এখানে একটা ভালো প্রিপারেশন নিয়ে একটা ভালো করতে পারে এই বিশ্ববিদ্যালয়ে। মোট 860টা সিট। আচ্ছা, এইখানে যেটা দেখার কথা সেটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে ওরা। যেমন তোমাকে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তাহলে তোমাকে এইচএসসিতে রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এটাতে A+ লাগবে এবং ইংরেজি এবং পদার্থবিজ্ঞানে A লাগবে। তো এইগুলো একটু খেয়াল করে তোমার পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য কি তোমার কাছে এইচএসসিতে ইনাফ গ্রেড আছে কিনা একটু খেয়াল করে তারপর প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করো। যেমন ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান এইসবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই, তুমি যে কোনো জিপিএ থেকে এটাতে পরীক্ষা দিতে পারবে আসলে। আচ্ছা, এবার চলে আসি ইউনিট বিতে কলা ও আইন অনুষদে কি কি সাবজেক্ট আছে চলো দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে 80টি আসন আছে। এবং তারপর ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, সঙ্গীত, নাট্যকলা, এডুকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আইন, ভূমি ব্যবস্থা ও আইন। তার মানে মোট 785টা সাবজেক্ট বা 85টা আসন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে বাংলা ইংরেজি নিয়ে স্পেসিফিকলি, যে বাংলা এবং ইংরেজিতে কত কত গ্রেড লাগবে তোমার এইসব পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, বি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এরপর চলে যাচ্ছি আমরা ইউনিট সিতে ব্যবসা শিক্ষা অনুষদে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 4টা সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফাইন্যান্স এবং মার্কেটিং। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 520টা আসন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিজ্ঞান এবং অন্যান্য শাখা থেকে আগত শিক্ষার্থীরা গণিত অথবা পরিসংখ্যান অথবা জীববিজ্ঞান বি থাকতে হবে। তার মানে কি যারা বিজ্ঞান থেকে তোমরা চাচ্ছ যে আসলে ডিপার্টমেন্ট চেঞ্জ করে, শাখা চেঞ্জ করে আসলে বিজনেস স্ট্র্যাটেজি আসার জন্য, তাদের গণিতে অ্যাটলিস্ট বা জীববিজ্ঞানে অ্যাটলিস্ট বি থাকতে হবে আসলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যারা মানবিক শাখা থেকে চলে আসতে চাচ্ছে আসলে মার্কেটিং, ফাইন্যান্সে, তাদের জন্য ইংরেজিতে এবং বাংলাতে আলাদা আলাদাভাবে বি থাকতে হবে কিন্তু। এই যে ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ, এইখানে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম,
নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ও লোক প্রশাসন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন আছে। মোট 590টা সিট। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে একটু ভাগ করে দেওয়া আছে আসলে সকল শিক্ষার্থীদের জন্যই, যেমন ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই সাবজেক্টে উন্মুক্ত, কিন্তু মানবিক শিক্ষার্থীদের জন্য আবার হচ্ছে অর্থনীতিতে 35টা সিট, বিজ্ঞানের জন্য 40টা সিট। তার মানে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা করে, প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে সিট বরাদ্দ করা আছে আসলে। এছাড়া এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন গণিত এবং অর্থনীতিতে বা হিসাব বিজ্ঞানে A- থাকতে হবে, বাংলা ইংরেজিতে A-B এগুলো থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য। এরপর চলো আমরা চলে যাই ইউনিট ইতে, চারুকলা অনুষদ। চারুকলা অনুষদে আমরা দেখতে পাচ্ছি জাস্ট 3টা সাবজেক্ট, ড্রয়িং অ্যান্ড পেন্টিং, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য। এখানে মোট 60টা সাবজেক্ট আছে, 60টা আসন আছে, এবং সকল শাখার শিক্ষার্থীরা এটাতে অংশগ্রহণ করতে পারবে, এবং কোনো প্রযোজ্য নয় যে কোনো তোমাকে কোনো লেটার গ্রেড পেতে হবে এইচএসসিতে এসএসসিতে, এরকম কিছু দেওয়া নেই। আচ্ছা, এখানে কিছু কথা বলা আছে যে তোমরা যারা হচ্ছে চাচ্ছ যে আসলে বিজ্ঞান বিভাগ থেকে আমি এখন মার্কেটিং নিয়ে পড়াশোনা করবো, মানে বিজ্ঞান বিভাগ থেকে আমি ব্যবসা বিভাগে চলে যাব, আবার অনেকের মনে হচ্ছে যে না আমি এখন ড্রয়িং নিয়ে পড়াশোনা করবো, চারুকলা চলে যাবো, এদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে যে তুমি কিভাবে আসলে মাইগ্রেশনের মাধ্যমে তুমি হচ্ছে বিভাগ পরিবর্তন করতে পারবে। আচ্ছা, যেহেতু এবার লিখিত পরীক্ষা আছে, তাই তোমাদের একটু লিখিতর উপর বেশি প্রেশার দেওয়া উচিত জগন্নাথের জন্য। প্লাস ফার্স্ট টাইম আসলে লিখিত হচ্ছে ওদের এখানে। মেধা তালিকা সম্পর্কে এটুকুই বলছে যে আসলে তোমাদের এসএসসি এইচএসসি জিপিএ এবং এমসিকিউ এবং রিটেন এই 4টা মিলেই আসলে তোমাদের কি হবে, মেধা তালিকা প্রস্তুত করা হবে। এরপর আমাদের চলে আসে আসলে যে ভর্তির সময় তোমার কি কি কাগজ লাগবে। তার মানে এই কাগজগুলো কিন্তু তোমার আগে থেকেই ব্যবস্থা করতে হবে আসলে নিজের কাছে রাখার। তার মধ্যে কি কি আছে যে আসলে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ডটা রাখতে হবে, পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে, অনলাইনের ফর্ম রাখতে হবে, এসএসসি এইচএসসির যে ট্রান্সক্রিপ্টটা থাকতে হবে, এবং সত্যায়িত ছবি থাকতে হবে, এগুলো থাকতে হবে। এবং আচ্ছা, এবার আসি আমরা কোটার প্রশ্ন নিয়ে, যে আসলে এবার কত % কোটা থাকবে, যেহেতু আমাদের এত বড় একটা ঝামেলা হলো কোটা নিয়ে, আসলে আমাদের জুলাই রেভলিউশন হয়ে গেল আসলে কোটা নিয়ে। চলো দেখতে আসি। এবার কোটার জন্য রেখেছে মুক্তিযুদ্ধ সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%, পোষ্য কোটায় প্রতি বিভাগে 2 জনের অধিক নয়। তার মানে কি, পোষ্য কোটায় প্রত্যেক বিভাগে 2 জন করে, এর থেকে অধিক স্টুডেন্টকে নেওয়া হবে না। এবং খেলোয়াড় কোটায় সেম, প্রতি বিভাগে 2 জনের অধিক নয়। বিদেশি কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের ভর্তি করার জন্য কোটা রেখেছে। এখানে কিছু কথা বলা আছে যে আসলে কোটায় যে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা, তাদের কি কি সনদ থাকতে হবে, মানে তুমি কি দেখায় আসলে এই কোটায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। যেমন শুরুতে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ কোটার জন্য তোমার কি লাগবে, যে মুক্তিবার্তা বা সরকারি গ্যাজেটের যে ফটোকপি, এছাড়াও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মূল সনদপত্র সেটাও লাগবে তোমার। এরপরে তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য তোমার লাগবে জেলা প্রশাসক কর্তৃক যে সনদপত্রটা পাওয়া যায় সেটা লাগবে। এছাড়া তোমার লাগবে গোষ্ঠী প্রধান কর্তৃক জাতিগত সনদ। এবং এরপরে আছে হরিজন দলিত কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী কোটা। আচ্ছা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যে আসলে সনদপত্রটা দেওয়া হয় তার মাধ্যমে তুমি আসলে প্রতিবন্ধী কোটাটা নিতে পারবে। এরপর আছে খেলোয়াড় কোটা। আচ্ছা, বিকেএসপি কর্তৃক যে আসলে এসএসসি বা এইচএসসি যে সনদপত্র থাকে ওটা দিলেই হবে, তাহলে তুমি আসলে খেলোয়াড় কোটায় আবেদন করতে পারবে। পোষ্য কোটা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসক কর্তৃক একটা সনদপত্র দিবে। আচ্ছা, কোটায় যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু অবশ্যই কোটা উল্লেখ করতে হবে, এবং তাদের সাক্ষাৎকারের দিন কোটা সংক্রান্ত প্রয়োজনীয় সকল কাগজপত্র আনতে হবে। তার মানে কি, ভাইবার দিনে তোমাকে সকল কাগজপত্র নিয়ে আসতে হবে। এবং ঠিক আছে, এটুকুই। হ্যাঁ, তাহলে তোমরা আরও কিছু জানতে চাইলে আমাদের অ্যাসপেক্ট সিরিজের ওয়েবসাইটে যেতে পারো। ওয়েবসাইটে অলরেডি হচ্ছে ইয়াটি পাবলিশ করা হয়েছে, সার্কুলারটি পাবলিশ করা হয়েছে। এবং আমরা জানি আসলে যে অনেকেই আসলে বিষয়টা নিয়ে খুব টেনশনে আছে যে আসলে জগন্নাথ কেন গুচ্ছ থেকে বের হয়ে গেল। একটা আলাদা খরচ, একটা আলাদা হ্যাসেল আসলে, কারণ গুচ্ছর এতগুলো ইউনিভার্সিটি এতদিন একসাথে ছিল, এবং শিক্ষার্থীদের জন্য আসলে খুব সুবিধা ছিল আসলে, কারণ এক এক জায়গায় দৌড়িয়ে, একবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলাম, একবার আমি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেলাম, এক এক জায়গায় দৌড়াদৌড়িতে আসলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, এবং অ্যাডমিশন খুবই ইম্পর্টেন্ট একটা টাইম অ্যাকচুয়ালি আমাদের জন্য।
অল্প একটু টাইম 2 থেকে 3 মাসের প্রিপারেশনের মধ্যে যদি আমি 1-2 সপ্তাহ জাস্ট যাতায়াতেই কাটাই দিই, তাহলে আমি কি প্রিপারেশন নিব আসলে এই অল্প সময়ে, তাই না? তো এই অল্প সময়ের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের সাথে আছি আমরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা অ্যাসপেক্টের ওয়েবসাইট থেকে কিছু স্পেশাল বুক, যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে চেক করতে পারবে যে আসলে গুচ্ছ পরীক্ষা বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য অল্প সময়ে, অবশ্যই অল্প সময় প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের জন্য কিছু বই নিয়ে এসেছি আমরা। আচ্ছা, তোমাদের আমি অনেককেই দেখেছি আসলে যে আসলে আমাদের ওয়েবসাইটে বা ওয়েবসাইটে না, আমাদের ফেসবুক পেজে অনেকেই কোশ্চেন করছিল যে আসলে পরীক্ষার স্ট্যান্ডার্ড কীরকম হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড কীরকম হবে। ওয়েল, আমি মনে করি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে আসলে। যাদের জন্য যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তারা আরেকটু ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, ইঞ্জিনিয়ারিং যে ম্যাথগুলো সেগুলো একটু সলভ করলে তোমাদের পদার্থবিজ্ঞান এবং যে ম্যাথ সেইটার কোশ্চেনগুলো মানে অ্যান্সার করাটা খুব ইজিয়ার হবে। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য জগন্নাথে এবার অনেকগুলো সিট, আমি যেটা বিশ্বাস করি যে অনেকগুলো সিট এবং অনেকগুলো সুযোগ সুবিধা আসলে। তোমরা চাইলে মেডিকেলের প্রিপারেশনকে আরেকটু মজবুত করে করলে এখানে একটা সিট তোমাদের নামে নিয়ে নিতে পারো। এনো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপু হচ্ছে যে তোমাদেরকে সব বুঝায় বললো আর কি, মানে কিভাবে তোমরা কোন কোন ইউনিটে কে কে পরীক্ষা দিতে পারবা বা দিতে পারবা না, এগুলো সব হচ্ছে বলছে। এখন তোমাদের আরও যাদের আরও জিজ্ঞাসা আছে তোমরা করতে পারো, আমরা সব আনসার তোমাদেরকে দিব। আমি আরেকটু হচ্ছে ক্লিয়ার করে জিনিসগুলো আরও ভালো মতো বুঝাই দিই, তাহলে তোমরা আরও ভালো মতো বুঝতে পারবা। দেখো, আমরা যদি প্রথমে একদম শুরুর দিকে যাই, ঠিক আছে, আমরা একদম শুরুতে যাই, একদম যদি আমরা শুরুতে যাই তাহলে তোমরা দেখতে পাবে, দাঁড়াও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে আমরা জানি যে গুচ্ছতে ছিল, এখন ওরা এই বছর ওরা গুচ্ছ থেকে বের হয়ে নিজেরা স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা নিবে আর কি। সেই জন্য তারা কালকে সার্কুলার প্রকাশ করেছে, এবং সার্কুলারে তাদের কিভাবে কি পরীক্ষা নিবে তারা অনেকে, তোমরা আসলে অনেক মানে টেনশনে ছিল বা অনেকে অনেক জানতে চাচ্ছিলো যে জগন্নাথের রিটার্ন থাকছে কি না। জগন্নাথ আপু যেটা বললো যে জগন্নাথের রিটার্ন থাকছে, বেশ এমসিকিউ এর থেকে বেশি মার্ক অনুযায়ী তোমার হচ্ছে যে রিটেনের ক্ষেত্রে বেশি এটা থাকছে আর কি, রিটেনের মার্ক বেশি থাকছে। আরও কী কী থাকছে এগুলো আমি আরও ক্লিয়ার করতেছি, তোমাদের আরও তোমরা আরও ভালো মতো বুঝতে পারবা। তোমরা দেখো, প্রথমে একদম যদি শুরুতে যাই, প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে আমি দেখাই তোমাদেরকে। ওকে, আচ্ছা দেখো, প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে যেখানে কি বলছে যে সকল শিক্ষার্থী যাদের, তোমরা এখন প্রশ্ন করতেই পারো যে যা মানে এখন যেটা হয় যে সেকেন্ড টাইম হচ্ছে জগন্নাথে নাই। প্রথম কথা কোথায়, সেকেন্ড টাইম জগন্নাথে নেই। যারা হচ্ছে এসএসসি 2021 সাল, দেখো এই যে 2021 সাল বা 22 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিছে, এবং এইচএসসি দেখো 2024 সালে। অর্থাৎ কি মানে হইতেছে যে তোমার যারা হচ্ছে এসএসসি পরীক্ষা কত 2021 সালে বা 22 সালে উত্তীর্ণ হয়েছে, বাট এইচএসসি কত, এইচএসসি 24ই লাগবে। এইচএসসি তোমরা যারা 23 ব্যাচ আছো তোমরা সেকেন্ড টাইম পাচ্ছ না জগন্নাথে, যারা এইচএসসি 24 ব্যাচ আছে শুধুমাত্র তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে আমরা কি পাইলাম যে এসএসসি হইতেছে তোমার 2021 বা 22 যে কোনো একটা ইয়ারে পাস করলেই হচ্ছে, বাট এইচএসসি 2024এই পাস করতে হবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে যে জিনিসটা ছিল আসলে জগন্নাথে দেখো, জগন্নাথে হচ্ছে যে আবেদন জগন্নাথে, ওকে দেখো জগন্নাথে টোটাল ইউনিট হইতেছে যে 5টা, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং ই ইউনিট। এই ইউনিটে তোমার হচ্ছে যে বিজ্ঞান অ্যান্ড দেখি আমরা, দাঁড়াও দেখো, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ। এইখানে তোমরা হচ্ছে যে এইখানে এই বিজ্ঞান ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে, যারা বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। তারা কি মানে যারা হচ্ছে না, আমি ভুল বললাম, বিজ্ঞান ইউনিটে হচ্ছে যে তোমার যারা বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী আছে তারা পরীক্ষা দিতে পারবে। এবং অন্যান্য বিভাগের যারা শিক্ষার্থী, ধরো যে যারা বি ইউনিটে তোমার মনে করো যে মানবিক নিয়ে পড়াশোনা করছে বা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে, তারা কিন্তু বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারবে না, বাট বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী সব জায়গায় পরীক্ষা দিতে পারবে। এরপরে দেখো, এই তোমার এখানে বিজ্ঞান ইউনিটে আসলে এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের রিকোয়ারমেন্টটা কি, জিপিএ রিকোয়ারমেন্টটা কি, তোমাদের এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় পয়েন্ট থাকতে হবে হচ্ছে
8, দেখো পয়েন্ট থাকতে হবে কত, দুইটা মিলে পয়েন্ট থাকতে হবে 8, 8-এর যদি কম পয়েন্ট হয় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা না। আর দেখো আবার আলাদা আলাদা করে এসএসসি এবং এইচএসসি দুইটাতে 3.50 নিচে থাকা যাবে না কিন্তু দুইটা। তাইলে মোট কথা কি হলো যে তোমার দুইটা মিলে থাকতে হবে মিনিমাম 8, আবার একটাতে 3.5-এর নিচে কম থাকা, মানে 3.5-এর নিচে থাকা যাবে না, 3.5-এর উপরেই থাকতে হবে। এরপরে দেখো, এরপরে আমরা যদি দেখি যে হচ্ছে যে যেটা আছে যে ইউনিট বি, ঠিক আছে, ইউনিট দেখো ইউনিট বি কলা বা আইন অনুষদ, যেটা এইখানে কারা পরীক্ষা দিতে পারবে, এইখানে দেখো এখানে বলছো যে সকল শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ যারা বিজ্ঞান পড়ছে, যারা বিজনেস স্টাডিজ পড়ছে, যেখান থেকে তারা সবাই এখানে কি পরীক্ষা দিতে পারবে। এখানেও জিপে রিকোয়ারমেন্টটা দেখো যে এসএসসি এবং এইচএসসি মিলায় কত থাকতে হবে, 7 থাকতে হবে, 7 পয়েন্টের নিচে হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। এবং প্রত্যেকটা দেখো এসএসসি এবং এইচএসসি যদি আমরা আলাদা আলাদা করে দিই 3 পয়েন্টের নিচে থাকা যাবে না, 3 পয়েন্টের উপরেই থাকতে হবে। এরপরে আমরা যদি দেখি যে হচ্ছে যে বিজনেস স্টাডিজ অনুষদ, এটা ইউনিট সি এর অন্তর্ভুক্ত, এইখানেও সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এবং এখানকার জিপে রিকোয়ারমেন্টটাও তোমার হচ্ছে যে দেখো দুইটা মিলায় এসএসসি এবং এইচএসসি মিলায় 7.5 থাকতে হবে, এর নিচে হলে হবে না। এবং আলাদা আলাদা করে যদি আমরা চিন্তা করি যে তোমার এসএসসি বা এইচএসসি ওখানে 3 পয়েন্টের নিচে হলে কিন্তু ওনারা অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করবে না। এরপরে দেখো এরপরে আছে ইউনিট ডি, এই যে ইউনিট ডিটা আছে সামাজিক বিজ্ঞান অনুষদ। আগে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগেই সামাজিক বিজ্ঞান অনুষদে আলাদা করে পরীক্ষা হতো, কিন্তু এখন আর এটা হয় না, এই ইউনিটটাকে বিলুপ্ত করে বি ইউনিটের সাথে দিয়ে দেওয়া হয়েছে। বাট জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু ডি ইউনিটটা রাখছে, যে শাখার সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে তোমরা ধরো যে এখানে বেশ কিছু পপুলার সাবজেক্ট আছে, ইকোনমিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স, তারপরে ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপরে ধরো যে সোসিওলজি, বেশ ভালো ভালো কিন্তু সাবজেক্ট আছে এই জায়গায়। এই ইউনিটটার ডিমান্ড আসলে অনেক বেশি। তো দেখো এখানে কি বলছে, এখানে তোমার এখানেও যে জিপিএ রিকোয়ারমেন্ট মানবিক বিভাগের মতোই, যে দুইটা মিলে থাকতে হবে 7, এরপরে কোনোটাতে দেখো 3 পয়েন্টের নিচে থাকা যাবে না, কোনোটাতে কী করা যাবে না, কোনোটাতে 3 পয়েন্টের নিচে থাকা যাবে না। তার মানে দুইটা মিলে তোমার থাকতে হবে 7, এরপরে আলাদা আলাদা করে চিন্তা করি তাহলে হচ্ছে দুইটা মিলে 3 পয়েন্টের নিচে থাকা যাবে না কোনোটাতে, এসএসসি বা এইচএসসির ক্ষেত্রে। এরপরে দেখো ইউনিট ই, যেটা এই যে আমরা যদি দেখি ইউনিট ইটা কি, ইউনিট ই হইতেছে গিয়ে চারুকলা অনুষদ, ইউনিট ইটা কি চারুকলা অনুষদ। এখানে দেখো কিছু ওদের চারুকলা অনুষদে কি এটার পরীক্ষাটা একটু আলাদা টাইপের হয়, এখানে কিছু ওদের ক্রাইটেরিয়া থাকে, এগুলো তোমরা ফুলফিল আপ করলে যে কেউই মনে করো পরীক্ষা দিতে পারবে। দেখো সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, তার মানে কি যারা বিজ্ঞান পড়ছে, যারা হিউম্যানিটিস পড়ছে, বা যারা বিজনেস স্টাডিজ পড়ছে সবাই এই জায়গায় পরীক্ষা দিতে পারবে। এবং দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেট শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এখানে ওদের বলে দেওয়া আছে। এখানে জিপিএ কত লাগবে দেখো, এইখানে তোমার জিপিএ দেখো এখানে কিন্তু সবচেয়ে কম, তোমার অন্যগুলো থেকে সায়েন্সে 8, বিজনেস স্টাডিজে 7.5, বা মানবিকে 7, সামাজিক বিজ্ঞানে 7, বাট এইখানে দেখো এখানে কিন্তু বলছে হচ্ছে গিয়ে কত 6.5, এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 6.5 থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবা। আর কোনোটাতে আবার দেখো আলাদা করে যদি আমরা দেখি এসএসসি এবং এইচএসসি, ওটাতে 3 পয়েন্টের নিচে হইলে আবার তোমরা পরীক্ষা দিতে পারবা না। তার মানে কি দুইটা মিলে থাকতে হবে 6.5, আর আলাদা করে চিন্তা করে 3 পয়েন্টের নিচে কেউ পরীক্ষা দিতে পারবে না। এই জগন্নাথ ইউনিভার্সিটি ধরো এইবার হচ্ছে যে তোমাদের আবেদন যে ওরা যে ওয়েতে পরীক্ষা নিচ্ছে, ওদের দুইটা পার্ট থাকতেছে, একটা হইতেছে তোমার প্রাথমিক নির্বাচন আর একটা চূড়ান্ত নির্বাচনে। প্রাথমিক নির্বাচনে সবাইকে 100 টাকা দিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদন করার পর তোমরা হচ্ছে যে ওরা SMS এর মাধ্যমে তোমাদেরকে জানাই দেবে যে তুমি আসলে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছো কিনা। চূড়ান্তভাবে প্রত্যেকটা ইউনিট থেকে 40,000 জনের সর্বোচ্চ পরীক্ষা, আপু যেটা বললো একটু আগে, যে সর্বোচ্চ 40,000 জন পরীক্ষা দিতে পারবে প্রতিটা ইউনিট থেকে। এই 40,000 জন যে একে মনে করো যে 40,000 জনের ওরা মার্কটা কীভাবে আসলে কাউন্ট করবে, এটা আমাদের একটা বড় প্রশ্ন, যে 40,000 জন কীভাবে সিলেক্ট করবে। এখানে দেখো এখানে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ দেখবে, এবং জিপিএ দেখার পরে তোমার এইচএসসি যে মার্কটা আছে এই 3টা জিনিসের উপর ভিত্তি করে সিলেকশনটা হবে। তো তার মানে কি যাদের এসএসসি এবং এইচএসসিতে দুইটারই 5 আছে, প্লাস এইচএসসিতে যাদের ভালো মার্ক আছে তারা কি তাদের সিলেক্টেড হওয়ার চান্স অনেক বেশি। এখান থেকে এখন যদি দেখা যাচ্ছে যে 40,000 জনকে নেবে, এখন দেখা যাচ্ছে যে একই জনের পয়েন্ট বা একই জনের মার্ক একাধিক তো আছে, ওইখানে সমস্যা নেই, ওইখানে সবাইকেই নেবে। তুমি দেখো পরেই লেখা আছে যা, আচ্ছা আমি হচ্ছে যে যারা এই যে ইংরেজি মাধ্যমে ও লেভেল যারা আছে, এই লেভেল আছে, ওরাও পরীক্ষা দিতে পারবো, ওদের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমি তোমাদেরকে আসলে বিজ্ঞান ইউনিট, মানবিক ইউনিট বা বিজনেস স্টাডিজ 5টা যে ইউনিট আছে এইটাতে বেশি ফোকাস করতেছি বা এইটা দেখে দিচ্ছি, কারণ বেশিরভাগ পরীক্ষার্থী এইখানেই পরীক্ষা দিবে। অলরেডি কালকে থেকে আবেদন শুরু হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখো ওদের আবেদন যে প্রক্রিয়া, ওদের আবেদন তোমরা কোথায় থেকে করতে পারবা, সরি, ওদের আবেদন করতে পারবো তোমরা দেখো ওদের ওয়েবসাইট আছে, যে অ্যাডমিশন জেএনইউ এসিবি, এটা তোমরা যদি যে হচ্ছে গিয়ে করতে পারো,
আচ্ছা দেখো, ওদের যে তোমার ওয়েবসাইট আছে, তোমরা হচ্ছে যে গুগল ক্রোমে যে বা যে কোনো জায়গায় যে jnuac.bd তে প্রবেশ করলেই কিভাবে আবেদন করতে হবে, কিভাবে কি করতে হবে সব লেখা থাকবে। এরপর দেখো ওখানে যে তোমরা হচ্ছে যে আবেদন করতে পারবা। আমি আর একটু নিচে যাই, দেখি, ধরো। ওকে, তোমরা পেমেন্ট আসলে হচ্ছে যে দুই ওয়েতেই করতে পারবা। তোমরা যে প্রাথমিক আবেদন করবে 100 টাকা দিবা, সেটা বিকাশ থেকেও দিতে পারো, রকেট থেকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওইখানে তোমাদের হচ্ছে যে সব কিছুই লেখা থাকবে। আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই দেখো কি বলছে, প্রাথমিক প্রার্থী বাছাই। এই যে 5টা ইউনিটের প্রাথমিক প্রার্থী বাছাই, দেখো এইখানে হচ্ছে যে তুমি দেখো যে প্রাথমিক আমি তোমাদেরকে পড়ে দেখাই যে প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটা ইউনিটে ABC 5টা ইউনিটে আবেদনকারীর মধ্যে থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে 40,000, দেখছো আমি বললাম একটু আগে 40,000 প্রার্থীকে বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাই করা হবে। তারপরে দেখো 40,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী বাছাই করার জন্য SSC HSC পরীক্ষায় প্রাপ্ত GPA এবং HSC পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে চতুর্থ বিষয় সহ, তার মানে কি, যা 4th সাবজেক্ট সহ তোমার যে HSC মার্ক, ওইটাও কিন্তু কাউন্ট করবে। ওইটা এমন না যে কাউন্ট করবে না। ভিত্তি করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। যদি একই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যদি একই পয়েন্ট বা নম্বর প্রাপ্ত 40,000তম প্রার্থী একাধিক হয়, তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তার মানে কি, আমি একটু আগেই বললাম যে একই পয়েন্টধারী যদি প্রার্থী একাধিক হয়, দেখা যাচ্ছে 40,000 জনের বেশি হয়ে গেল, বাট পয়েন্ট সবার সেম, 40,000 লাস্ট যে হয়েছে তার পয়েন্টও সেম, এরকম অনেকজন আছে, ও সবাই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ওকে। দেখো এরপরে দেখো সবাইকে তোমার হচ্ছে যে করে জানাই দিবে, তারা SMS এর মাধ্যমে তোমার সব কিছু জানাই দিবে আর কি। ওকে, আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, দেখো প্রাথমিক নির্বাচিত আবেদনের করণীয়। যারা প্রাইমারিতে মানে প্রাথমিক আবেদনে সিলেক্টেড হবে, যারা প্রাথমিক আবেদনে সিলেক্ট হবে, তারা হচ্ছে তোমার টোটাল 700 টাকা দিয়ে আবার মানে চূড়ান্তভাবে আবেদন করবে। দেখো যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহু নির্বাচনী লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ 700 টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে। এখন দেখো প্রাথমিক আবেদন হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে, মানে আজকে না, কালকে থেকে শুরু হয়েছে। 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর হচ্ছে গিয়া প্রাথমিক আবেদন চলবে। এরপরে 17 তারিখ থেকে 30 ডিসেম্বর পর্যন্ত, 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে। তার মানে কি, 16 তারিখটা মাঝখানে কিন্তু গ্যাপ আছে। এই একদিনের মধ্যে যারা প্রাইমারিলি সিলেক্টেড হবে তাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। এরপরে তোমাকে 700 টাকা দিয়ে আবেদন করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কোটার বিষয়টা, আমরা আসতেছি, যেহেতু কোটা নিয়ে আসলে অনেক কিছু হয়ে গেছে, কোটার বিষয়টা আমরা আসতেছি। এরপরে দেখাই যে আবেদনের সময়সূচি, তোমার হচ্ছে 5টা ইউনিটের আবেদনের প্রাথমিক আবেদন 1 থেকে হচ্ছে গিয়ে 15 তারিখ, এরপরে তোমার হচ্ছে যে চূড়ান্ত যে আবেদন 17 থেকে 30 তারিখ। ঠিক আছে, এরপরে দেখো পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মানে আমাদের আসলে অনেক জল্পনা কল্পনা ছিল যে জগন্নাথে আসলে পরীক্ষা টরীক্ষা কেমনে হবে, বা লিখিত থাকবে না MCQ থাকবে। দেখো ওরা কিন্তু লিখিত MCQ মানে দুইটাই রেখে হচ্ছে গিয়া সব কিছু সাজাইছে। আমি দেখো তোমার হচ্ছে যে ABCD ইউনিট, 4টা ইউনিট, অর্থাৎ কি, বিজ্ঞান, মানবিক, তারপরে মানবিক কলা এবং আইন, তারপরে বিজনেস স্টাডিজ এবং হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, এই 4টা ইউনিটে পরীক্ষার যে সূচি, পরীক্ষার সময় হবে 1 ঘন্টা। তোমার কি 1 ঘন্টা পরীক্ষা হবে, কিন্তু যারা চারুকলা ইউনিট পরীক্ষা দেবে, অর্থাৎ ইউনিট ইতে যারা পরীক্ষা দেবে, তাদের পরীক্ষার সময় কিন্তু হচ্ছে 1.5 ঘন্টা হয়। ঠিক আছে, তাদের পরীক্ষার সময় 1.5 ঘন্টা। এখন দেখো কি কি পরীক্ষা হবে, তুমি যদি নিচে যাও, দেখো নিচে আসলে দেখতে পাবা যে পরীক্ষার হচ্ছে যে কি কি পরীক্ষার নম্বর বন্টন, আসলে কোনটা কি কি পরীক্ষা হবে। দেখো বহু নির্বাচনী পরীক্ষা, ঠিক আছে, বহু নির্বাচনী পরীক্ষা হবে 24 নম্বরের, তারপরে লিখিত পরীক্ষা হবে 48 নম্বর। এসএসসি এবং এইচএসসি, এসএসসি জিপিএ থেকে নেওয়া হবে তোমার 12 নম্বর এবং এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে 16 নম্বর। অর্থাৎ যাদের এসএসসি বা এইচএসসিতে দেখা যাচ্ছে যে জিপিএ 5 আছে, আমরা ধরে নিতে পারি তারা পূর্ণ মার্কস পাবে। তার মানে কি 5-এর উপর তো আর পয়েন্ট যায় না, 5ই থাকে, তাহলে তারা কি পূর্ণ মার্ক পাবে। যাদের 5-এর কম থাকবে তাদের ওই রেশিও অনুসারে হচ্ছে গিয়ে তোমার মার্ক কমতে থাকবে। ঠিক আছে, দেখো টোটাল কত মার্ক, টোটাল হইতেছে গিয়ে 100 মার্ক। টোটাল কত মার্ক, 100 মার্কের পরীক্ষা হবে। তোমরা 1 ঘন্টা সময় পাবা। তার মানে কি জগন্নাথে রিটেন থাকতেছে, তো তোমাদেরকে ওইভাবে আসলে প্রস্তুতি নিতে হবে। তোমরা এই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আসপেক্ট সিরিজের বইগুলো ফলো করতে পারো। শেষ মুহূর্তে আমাদের রিটেন হ্যাক্স বই আছে, প্রশ্ন ব্যাংক আছে, সবগুলাই তোমরা ফলো করে ওইগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা আশা করি ভালো করতে পারবা। দেখো তারপরে হচ্ছে গিয়ে তোমার যারা এই দেখো ইউনিট বি, দেখো এইটা দেখো যারা চারুকলায়, বা তোমার দেখো জগন্নাথে আরও একটা ডিপার্টমেন্ট আছে টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ, এখানে যারা নাট্যকলা টাইপ বা ইটি করতে চায়, যাদের আগ্রহ থাকে, দেখো ইউনিট বি এর অন্তর্ভুক্ত সঙ্গীত ও নাট্যকলা এবং ইউনিট ডি এর অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ। তার মানে কি ইউনিট বি এর অন্তর্ভুক্ত হইতেছে যে মিউজিক অ্যান্ড যে ইয়াটা আছে নাট্যকলা, এবং ইউনিট ডি এর অন্তর্ভুক্ত হইতেছে কি তোমার অর্থাৎ সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ। এরা কি, এদের দেখো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষার ফলাফলের মেধা তালিকার ভিত্তিতে 50 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে কি, তুমি দেখো ভাইয়া
এদেরকে আগে হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। এখানে যদি তারা মনে করো যে তোমার কি হবে, যে দেখো বহু নির্বাচনী লিখিত পরীক্ষায় ফলাফলে বহু নির্বাচনী পরীক্ষাও দিতে হবে, লিখিত পরীক্ষাও দিতে হবে। এরপরে যদি এরা এখানে উত্তীর্ণ হয়, এরপরে তাদেরকে আবার হচ্ছে ব্যবহারিক পরীক্ষা 50 নম্বরে দেখো ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে কি এদের হ্যাসেলটা আর একটু বেশি। তো অন্যান্য ইউনিটের কি লিখিত এমসিকিউ পরীক্ষা দিয়ে তুমি ভালো রেজাল্ট করলে বা ভালো একটা মার্ক পাইলে, তুমি পাস করতে পারলে বা মোটামুটি একটা মার্ক পাইলে চান্স পেয়ে যাবে। বাট দেখো এদেরকে কিন্তু লিখিত এমসিকিউ তো দিতেই হবে, এর সাথে আবার হচ্ছে 50 নম্বরের ব্যবহারিক পরীক্ষাও দিতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এরপরে তোমরা হচ্ছে যে আমরা যদি নিচে যাই, ইউনিট ই এর জন্য 48 নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে 48 নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলায় যারা আছে তাদের কি 48 নম্বরের কি আমাদের লিখিত পরীক্ষা না? তো 48 নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে তাদের হচ্ছে 48 নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে দেখো কি কি সাবজেক্টে তোমার দেখো, প্রথমে হচ্ছে যে এবার দেখো যে কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্টের পরীক্ষাগুলো আর কি হবে। তোমার ইউনিট এ যেটা কি বিজ্ঞান অ্যান্ড লাইফ অ্যান্ড আর্থ অ্যান্ড সায়েন্স অনুষদ, ওইখানে তোমার পরীক্ষা হবে হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং অথবা জীববিজ্ঞান, অর্থাৎ কি 3টা সাবজেক্টের পরীক্ষা হবে, গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান আর রসায়ন। দেখো এই 3টার মধ্যে যে এইটা আছে, তুমি দেখো যে আমরা কি দেখছিলাম এমসিকিউ পরীক্ষা হবে হচ্ছে কত মার্কের, 24 মার্কের, রিটেন পরীক্ষা হবে 48 মার্কের। এই এমসিকিউ পরীক্ষায় দেখো 3টা সাবজেক্টে তোমার দেখো পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান। এই দেখো তুমি যখন যেগুলো বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সাবজেক্ট আছে সেখানে স্বাভাবিকভাবে জীববিজ্ঞান পরীক্ষা দেওয়া লাগবে। আর যেগুলো মনে করো যে ইঞ্জিনিয়ারিং অনুষদের বা তোমার ইঞ্জিনিয়ারিং বা যেগুলো ম্যাথামেটিক্স, তারপরে ধরো যে হচ্ছে গিয়ে সিএসসি এইসব টাইপ বা এরকম টাইপ যে সাবজেক্টগুলো আছে এগুলোতে স্বাভাবিকভাবে গণিত আনসার করতে হবে। তো দেখো যে কোনো 3টা পরীক্ষা দেবা তুমি। এমসিকিউর কথা যদি আমরা চিন্তা করি, এমসিকিউ পার সাবজেক্টে মার্ক থাকবে হচ্ছে 8 করে, তাহলে দেখো 3 আসতে 24, আর রিটেনে মার্ক থাকবে হচ্ছে কত 16 করে, 3 16 কত 48, বুঝতে পারছো? তার মানে কি পার সাবজেক্টে ইউনিট এর ক্ষেত্রে ফিজিক্সে 8 মার্ক, কেমিস্ট্রিতে 8 মার্ক, এই দুটা সব জায়গায় কমন, এই দুটা তোমার অবশ্যই দিতে হবে। এরপরে গণিত বা জীববিজ্ঞান যে কোনো একটা তুমি দাগাইতে পারবা। এখন যদি তুমি গণিত দাগাও তাহলে জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইগুলো থেকে তুমি বাদ যাবা, আবার যদি জীববিজ্ঞান দেখাও তাহলে গণিত রিলেটেড সাবজেক্টগুলো আছে এইগুলো থেকে বাদ যাবা। এরপরে দেখো এরপরে হচ্ছে যে ইউনিট বি আছে যে কলা ও আইন অনুষদ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এখানে সবাই পরীক্ষা দিতে পারবে, সেম একই ওই ইউনিট এর মতোই। তারপরে ইউনিট সি বিজনেস স্টাডিজে দেখো এখানে হচ্ছে গিয়া তোমার যারা বাণিজ্য শাখা থেকে পড়াশোনা করছে, যারা তোমার আগে থেকেই বাণিজ্য ব্যাকগ্রাউন্ডের, তারা দেখো তাদের পরীক্ষা দিতে হবে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ। এবার দেখো যারা অনেকে কি তোমার বিজনেস স্টাডিজ শাখায় অনেকে হচ্ছে যে তোমার অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড তারাও দিতে পারবে। তাদেরকে কি পরীক্ষা দেওয়া লাগবে? তাদেরকে ইংরেজি পরীক্ষা দেওয়া লাগবে, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান জেনারেল নলেজ পরীক্ষা দেওয়া লাগবে, বুঝতে পারছো? এরপরে দেখো যে ডি ইউনিটে কি পরীক্ষা হবে। ডি ইউনিটে পরীক্ষা হবে তোমার হচ্ছে যে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান। আর এইটা মনে করো যে যারাই আসবে এখানে কোনো আলাদা কোনো ইয়ে নেই, সবাইকে সেম এই 3টা সাবজেক্টের পরীক্ষায় দেওয়া লাগবে। চারুকলায় হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ড্রয়িং, এটাও সেম একই সকল শাখার জন্য। এবার দেখো যে তোমার পরীক্ষা কবে হবে। আমরা প্রথমে হচ্ছে যে এই ইউনিটের পরীক্ষা নিয়ে কথা বলি। এই ইউনিটের পরীক্ষাটা কবে হবে? দেখো যে ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, এটা হচ্ছে অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে যে 22/2/2025, অর্থাৎ কি 22 ফেব্রুয়ারি মাসের 22 তারিখ শনিবারে পরীক্ষা শুরু হবে। দেখো প্রথমে 3টা শিফটে ওদের পরীক্ষা হবে। প্রথম শিফট হচ্ছে গিয়ে 10টা থেকে 11টা, দ্বিতীয় শিফট হচ্ছে 1টা থেকে 2টা, থার্ড যে শিফট ওটা 4টা থেকে 5টা। সেমভাবে তোমার হচ্ছে যে সবার আগে শুরু হবে হচ্ছে সামাজিক বিজ্ঞানের পরীক্ষা দিয়ে। সামাজিক বিজ্ঞান দেখো 14 তারিখে হবে। এরপরে তোমার হচ্ছে যে কলা আইন অনুষদ হবে 15 তারিখ, তারপরে বিজ্ঞান তো বললাম 22 তারিখ, তারপরে বিজনেস স্টাডিজ অনুষদ হচ্ছে 28 তারিখ, চারুকলা 31 তারিখ, ঠিক আছে। এরপরে দেখো তোমার হচ্ছে যে আচ্ছা আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে তুমি যখন হচ্ছে যে দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা কি দেখি যে আমরা পরীক্ষা দেয়, পরীক্ষা পাশ করে যারা, তারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারে। বাট জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু যারা হচ্ছে যে তোমার চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড হবে তাদেরকে সাথে সাথে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে। তো তোমাদের এইটা খুব সাবধানতার সহিত করতে হবে, কারণ তোমার ধরো যে তুমি এখন যদি ঠিকমতো সাবজেক্ট চয়েস ভালো মতো না দাও, পরে দেখা যাচ্ছে এমন হইলো তুমি তোমার মেরিট অনেক ভালো আসলো বাট সাবজেক্ট উল্টাপাল্টা চয়েস দেওয়ার কারণে কাঙ্ক্ষিত সাবজেক্টে তুমি পড়তে পারলে না। সুতরাং তোমরা যখন প্রাথমিক আবেদন করবা তখন সাবজেক্টগুলো খুব সুন্দর মতো চয়েস দিয়ে মানে গুছিয়ে সাবধানে চয়েস দেবে, যাতে পরবর্তীতে তোমাকে এটা নিয়ে রিগ্রেট না করতে হয়। আচ্ছা দেখো এরপরে
বিজ্ঞান যে এ ইউনিট আছে এখানে সাবজেক্ট আছে টোটাল হচ্ছে যে 13টা। তার মধ্যে আমি যদি হেভি ওয়েট কিছু সাবজেক্টের কথা বলি, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি মাত্র 25টা আসন আছে। তারপরে তোমার হচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের জন্য রয়েছে 60টা সিট। এবার দেখো রসায়নে 80টা, গণিতে 80টা, পদার্থবিজ্ঞানে 80টা, পরিসংখ্যানে 80টা, তারপর উদ্ভিদ বিজ্ঞানে 80টা, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে 80টা করে সিট। জাস্ট অণুজীব বিজ্ঞান, ফার্মেসি, প্রাণ রসায়ন, অনুপ্রাণ অর্থাৎ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ওইটাতে তোমার 40টা, একটাতে হচ্ছে গিয়ে 45টা আসন আছে। অ্যান্ড এদের আবার কিছু তোমার হচ্ছে ক্রাইটেরিয়া আছে। সবাই যে তোমার হচ্ছে যে জিপিএ 8 থাকলো বা থাকলো এইভাবে সবাই পরীক্ষা দিতে পারবে না। তোমার যে যার দেখো রসায়নের ক্ষেত্রে যারা আছে, রসায়নে তুমি যদি রসায়ন বিভাগে ভর্তি হতে চাও, তোমার এইচএসসিতে রসায়নে মিনিমাম লাগবে হচ্ছে যে তোমার দেখো A- লাগবে, গণিতে লাগবে হচ্ছে বি, পদার্থবিজ্ঞানে লাগবে বি। এরপরে গণিতে যদি এরা ভর্তি হতে চায় তাদের গণিতে সর্বনিম্ন গ্রেড থাকবে হচ্ছে A-। এরপরে দেখো এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে বি পরীক্ষায় অবশ্যই গণিত বিষয় পরীক্ষা দিতে হবে এবং কমপক্ষে 30 নম্বর পেতে হবে। তার মানে কি, যারা এ লেভেল পরীক্ষায় দিছে তাদেরকে কি ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে পরীক্ষা দিতে হবে, কমপক্ষে 30% নম্বর পেতে হবে। আচ্ছা, এরপরে দেখো ফিজিক্স আছে। ফিজিক্সে কি করতে হবে? ফিজিক্সে দেখো, ফিজিক্সে তোমার এইচএসসিতে মাস্ট এ পাইতে হবে এবং গণিতেও এ পাইতে হবে। এর কমে যারা আসবে বা A- তারা কিন্তু এখানে মানে সাবজেক্ট চয়েস দিলেও বা তোমার ভালো পজিশন থাকলেও তুমি এগুলোতে ভর্তি হতে পারবে না। এরপরে দেখো এখানে আরও সবগুলোই সুন্দর মতো বলে দেওয়া আছে। দেখো আমরা যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দেখো সকল বিষয়ে এ থাকতে হবে। কি থাকতে হবে? সকল বিষয়ে এ থাকতে হবে। তার মানে কি, এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে কি থাকতে হবে? এ থাকতে হবে। এর যদি কম থাকে তাহলে তুমি ভালো একটা র্যাঙ্ক নিয়েও ওই সাবজেক্টে পড়তে পারবা না। এরপরে দেখো, তারপরে তুমি যদি আমরা দেখি যে হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞানও দেখো যে জীববিজ্ঞানে বি এবং রসায়নে বি। ভূগোল ও পরিবেশে দেখো, ভূগোল, পরিবেশ এবং মনোবিজ্ঞান দুইটাতেই হচ্ছে কোনোটাতেই তোমার মানে সাবজেক্টের উপরে কোনো নাই যে কেউই ওখানে উত্তীর্ণ হলে যে কেউই ওখানে ভর্তি হইতে পারবে। প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখো জীববিজ্ঞানে মিনিমাম বি লাগবে, জীববিজ্ঞানে দেখো A+ লাগবে। অণুজীব বিজ্ঞান অর্থাৎ মাইক্রোবায়োলজি অনেক হেভি ওয়েট একটা সাবজেক্ট, এই জায়গায় জীববিজ্ঞানে তোমার লাগবে হচ্ছে কি A+ লাগবে, মাস্ট A+ পাইতে হবে। রসায়নে এ, পদার্থবিজ্ঞানে এ এবং ইংরেজিতে এ, এইগুলো ছাড়াও তুমি এই সাবজেক্টে পড়তে পারবা না। এরপর দেখো ফার্মেসি। তোমরা যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডেড আসো বা অনেকেরই ড্রিম থাকে ফার্মেসি নিয়ে পড়ার, ফার্মেসি সাবজেক্টটা সব জায়গায় আসলে খুব হেভি ওয়েট একটা সাবজেক্ট বা সব জায়গায় এটা ডিমান্ড থাকে অনেক বেশি। তো তাদের দেখো সাবজেক্ট ওয়াইজ ক্রাইটেরিয়া হইতেছে যে রসায়নে এ থাকবে, জীববিজ্ঞানে এ থাকবে, গণিতে এ থাকবে এবং ইংরেজিতে এ থাকতে হবে, তাহলে তারা এখানে পরীক্ষা দিতে পারবে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বা প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান, এইখানে দেখো রসায়নে A+ থাকতে হবে, জীববিজ্ঞানে A+ থাকতে হবে, গণিতে এ, পদার্থবিজ্ঞানে এবং ইংরেজিতে এ থাকতে হবে। এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এইখানেও রসায়নে A+, জীববিজ্ঞানে A+, ইংরেজিতে এ, পদার্থবিজ্ঞানে, অর্থাৎ মানে যেগুলো তুলনামূলক সাবজেক্টের ডিমান্ড বেশি বা যেগুলো ভালো সাবজেক্ট, এইগুলোতে তোমার সাবজেক্ট ওয়াইজ ক্রাইটেরিয়া আরও বেশি দেওয়া থাকে। আচ্ছা, আমরা আরেকটু নিচে যাই, আরেকটুই আছে। মানে তোমাদের আসলে কি হয়, অনেকে সার্কুলারটা ঠিক মতো বুঝতে পারে না জন্য ভুলভাল আবেদন করে বসে। তারপরে দেখা যাচ্ছে যে অনেকে ভালো মতো এটা না বোঝার কারণে অনেক সমস্যাই হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে ওইটা গেল আমাদের কি, ওইটা গেল হচ্ছে এ ইউনিটের জন্য। বি ইউনিটের জন্য দেখো বাংলা, ইংরেজি, এখানে তো 11টা সাবজেক্ট আছে। ল আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, তারপরে দর্শন, এগুলো আছে। এগুলোতেও দেখো মোট আসন দেখো সবগুলোতে ম্যাক্সিমাম 80টা করে, কিছুটা ইয়েতে আছে। অ্যান্ড এইগুলোতে আবার তোমার, কারণ এইগুলোতে যেহেতু সবাই পরীক্ষা দিতে পারবে, দেখো এই তোমার যখন হচ্ছে যে তোমার মানবিকের যারা 80টা বাংলা সিটের মধ্যে দেখো 60 জন যারা মানবিকের চান্স হবে, অর্থাৎ যারা মানবিক ব্যাকগ্রাউন্ডেড। এরপরে যারা বিজ্ঞান থেকে আসবে তাদের জন্য 10টা আসন বরাদ্দ রয়েছে, আর বাণিজ্য থেকে যারা আসবে তাদের জন্য 10টা। সেম একইভাবে প্রত্যেকটা করা আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে ইউনিট সি এর ক্ষেত্রে দেখো, ইউনিট সি এর ক্ষেত্রে কী কী পরীক্ষা দেওয়া লাগবে না, কী কী ডিপার্টমেন্ট আসলে 4টা ডিপার্টমেন্ট আছে। অ্যাকাউন্টিং, AIS বা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তারপর ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিনান্স, মার্কেটিং। এগুলোতে দেখো মোট আসন অ্যাকাউন্টিং AIS এ আছে হচ্ছে 160টা, ম্যানেজমেন্ট স্টাডিজে আছে 160টা, ফিনান্সে আছে 100টা, মার্কেটিংয়ে আছে 100টা। এর মধ্যে দেখো যারা বাণিজ্য বিভাগের ব্যাকগ্রাউন্ডের তারা এখানে 140টা আসনে ভর্তি হবে, অগ্রাধিকার পাবে। বিজ্ঞানের যারা আছে তারা 15 জন এখানে চান্স পাবে, মানবিকের আছে 5 জন। সেমভাবে একই দেখো, এইগুলোতেও সেম একইভাবে এই ক্রাইটেরিয়াতেই বলা আছে। আচ্ছা, ঠিক আছে। আর দেখো এই যে সামাজিক বিজ্ঞান অনুষদ আমি তোমাদেরকে বলছিলাম বেশ হেভি ওয়েট কিছু সাবজেক্ট আছে, যেমন ইকোনমিক্স বা অর্থনীতি, তারপর পলিটিক্যাল সায়েন্স, সমাজ সোসিওলজি, সোশ্যাল ওয়ার্ক, নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, লোক প্রশাসন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন। এগুলোতে দেখো ম্যাক্সিমামে 80টা করে সিট আছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশনে শুধু 30টা সিট আছে। এগুলোতে যারা এখন এগুলোতে যেহেতু হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞানের যে অনুষদের সাবজেক্টগুলো, এগুলো অলমোস্ট মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্যই বেশিই থাকে। দেখো ওদের হচ্ছে যে তোমার
মানবিকের যারা আছে তারা দেখো অর্থনীতিতে 35 জন পড়তে পারবে, বিজ্ঞান বিভাগে যারা আছে 40 জন, বাকিগুলোতে সবগুলোতে দেখো মানবিকের যারা স্টুডেন্ট তারা কিন্তু তোমার অগ্রাধিকার পাইতেছে, ঠিক আছে। আর চারুকলাতে পরীক্ষা হবে তোমার হচ্ছে 3টা, মানে চারুকলা 3টা ডিপার্টমেন্ট আছে, ড্রয়িং অ্যান্ড পেন্টিং, প্রিন্ট মেকিং, ভাস্কর্য, সবগুলোতে 20টা করে 60টা আসন রয়েছে। এখানে কোনো তোমার উচ্চ মাধ্যমিকের কোনো সাবজেক্টের উপরে বেস করে কিছু করা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি 2টা জিনিস নিয়ে কথা বলি। তোমাদের হচ্ছে যে মেধায় ভর্তি আর কোথায় ভর্তি। যারা হচ্ছে যে তোমার জেনারেল কোটায় উত্তীর্ণ হবে বা তোমার হচ্ছে যে যাদের কোনো ধরনের কোটা নাই, তো তারা মনে করো যে ফার্স্ট হইলো বা যেই হইলো বা যত 100-র মধ্যে থাকলো বা 200-র মধ্যে থাকলো, বা টোটাল আসন আমাদের এই ইউনিটে কত ছিল 850টা সামথিং, তো এর মধ্যে যারা পজিশনে থাকবে তারা আগে চান্স পাবে। এরপরে যাদের কোটা আছে তাদেরকে কিন্তু আবেদনের সময়, ঠিক আছে, দেখো কোটারে তো আমি যদি কোটার ইটা দেখি, কোটা হচ্ছে গিয়ে টোটাল 5টা কোটা আছে। এরপরে দেখো মুক্তিযোদ্ধা কোটা বলতে আগে মুক্তিযোদ্ধা নাতি নাতনি এবং সন্তানাদির কোটা ছিল, বাট এখন কিন্তু নাতি নাতনির কোটাটা উঠাই দিচ্ছে, জাস্ট সন্তানের কোটা রাখছে। এদের জন্য 5% বরাদ্দ আছে। তারপরে বিকেএসপির যারা খেলোয়াড় তাদের জন্য কোটা আছে, প্রতি বিভাগে 2 জন, অর্থাৎ কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2 জনের বেশি ওরা ভর্তি হতে পারবে না। বিদেশি কোটা, পোষ্য কোটাটা কি, যারা বিশ্ববিদ্যালয়ের তোমার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের সন্তানাদি যারা আছে তারা হচ্ছে পোষ্য কোটার অন্তর্ভুক্ত হয়। আর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এইগুলো রয়েছে 1% করে আর কি, ঠিক আছে। এই কোটায় যারা ভর্তি হইতে চাও তোমাদেরকে আগেই ফর্মে দেওয়া থাকবে, ওইখানে সব পূরণ করে রাখতে হবে। যদি তুমি না পূরণ করো, পরে যদি তোমার সাবজেক্ট চয়েস, মানে পরে তোমার দেখা যাচ্ছে যে সাবজেক্ট ডিপার্টমেন্ট যখন বরাদ্দ করবে ওরা, তুমি দেখা যাচ্ছে চান্স পাইলা বাট তোমার কোটাও দেওয়া নাই, তুমি পরে কিন্তু আর কোটার জন্য আবেদন করতে পারবে না। তোমাকে একবারে প্রায় চূড়ান্ত আবেদনের সময় ওখানে কোটার যে অপশন থাকবে এটা পূরণ করেই করতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের যাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আরও যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে আর কি। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ এখন শেষ সময় চলতেছে জগন্নাথ ইউনিভার্সিটি। গুচ্ছ আসলে কি, গুচ্ছ নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত আসে না, কারণ অনেক ইউনিভার্সিটি চাচ্ছে যারা তুলনামূলক একটু, যারা বেশি জনপ্রিয় ইউনিভার্সিটি, যেগুলো মনে করো যে সাস্ট বা তোমার জগন্নাথ বা বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে যারা অনেক প্রাচীন বা পুরাতন, তারা আসলে গুচ্ছ থেকে বের হয়ে নিজেদের মতো করে পরীক্ষা নিতে যাচ্ছে। এখনও গুচ্ছ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, সিদ্ধান্ত আসলে তোমরা আসলে জানতে পারবা। তবে আমার মনে হয়, আমার যে ব্যক্তিগত অভিমত, যে গুচ্ছ থাকাটাই আসলে ভালো ছিল, কারণ তোমার 57টা ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, তুমি যদি 57টা জায়গায় যে পরীক্ষা দিতে চাও তো কি পরিমাণে হ্যাসেল হবে তুমি আসলে এটা কল্পনাও করতে পারবে না। গুচ্ছের মাধ্যমে কি অলরেডি 24 থেকে 25টার মতো ইউনিভার্সিটি একসাথে ছিল, তোমরা একটা পরীক্ষা দিয়েই 24টা ইউনিভার্সিটি কভার করে ফেলতে হয়। আর মনে করো যে এইখানে আসলে অনেক বেশি পজিশন নিয়েও দেখা যাচ্ছে যে তুলনামূলক কম ভালো পজিশন নিয়েও বেশ ভালো ভালো জায়গায় চান্স পাওয়া যেত। বাট এখন যদি এই যে আলাদা আলাদা করে এরা পরীক্ষা নেয়, প্রত্যেকটা জায়গায় তুমুল পরিমাণে মানে কম্পিটিশন হবে। যারা মানে আগে যেরকম হইতো, যারা একটু দুর্বল স্টুডেন্ট বা যারা একটু পজিশন কম আছে তারাও কিন্তু চান্স পাইতো ভালো ভালো জায়গায়, এখন ওই জিনিসটা কমে যাবে। এখন দেখা যাক আসলে কি পরিমাণে কি থাকে না থাকে। গুচ্ছ থাকলে অবশ্যই তোমাদের জন্য ভালো হবে, দেখা যাক। আচ্ছা, তোমাদের হচ্ছে যে তোমরা আরও বিস্তারিত আমাদের আসপেক্ট সিরিজের পেজ আছে, সেখানে যে পুরো আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকার পুরো যে প্রসপেক্টাস দেওয়া আছে, তোমরা চাইলে ইজিলি হচ্ছে যে তোমরা প্রবেশ করতে পারবা। আচ্ছা, তোমাদের ভাইয়া তো বললো অনেক কিছু, পুরোটা সার্কুলারটা আবার তোমাদেরকে দেখাইলো। আরও কোনো সমস্যা থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। কোনো কোশ্চেন থাকলে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আবার লাইভ নিয়ে আসবো তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আর তোমরা কখনো কোনো সমস্যা হলে আমাদের আসপেক্ট সিরিজের পেজ আছে, এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমরা আমাদের বইগুলো দেখতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, এবং সেগুলো অর্ডার করতে পারো। আসলে আশা করি সেগুলো তোমাদের জন্য, তোমাদের ভর্তি পরীক্ষার যে আসলে প্রসেসটাকে অনেক সাহায্য, মানে ছোটো করে দিবে, আসলে অনেক গুছায় নিয়ে আসবে এবং তোমাদেরকে অনেক হেল্প করবে আসলে প্রিপারেশন নেওয়ার জন্য। স্পেশালি লিখিত পার্টটা, যেহেতু জগন্নাথে এখন ফার্স্ট টাইম লিখিত পার্ট মানে ইন্ট্রোডিউস হলো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্নগুলো দেখতে পারো আগের বছরে, এটা লিখিত প্রিপারেশন নেওয়ার জন্য, তাহলে খুব হেল্প হবে। আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড প্রশ্নই হবে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তাই সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থেকো, ভালো মতো প্রিপারেশন নিও, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।